হলিউডে এত এত অভিনয় শিল্পীর ভিড়ে এমন অনেক অভিনয় শিল্পী আছেন যারা কাল, প্রজন্ম এবং বয়সের সীমানায় নিজেদেরকে গণ্ডিবদ্ধ রাখেননি। যে দীপ্তিময় আভা নিয়ে তারা প্রবেশ করেছিলেন, সময়ের সাথে সাথে সেটিকে আরও উদ্ভাসিত করে দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছেন। এই সারির শিল্পীদের আখ্যায়িত করা যেতে পারে চিরসবুজ তারকা বলে। তাদেরই একজন মেরিল স্ট্রিপ। আজকের ভিডিওতে আপনাদের বলবো কিংবদন্তি হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের বর্ণময় জীবন বৃত্তান্ত। 1949 সালের 22 জুন মেরি লুইস স্ট্রিপ জন্মগ্রহণ করেন। জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সামিট শহর। বাবা হ্যারি উইলিয়াম স্ট্রিপ জুনিয়র পেশায় একজন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তার মা মেরি উইকিংসন স্ট্রিপ একজন কমার্শিয়াল আর্টিস্ট এবং আর্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন। মেরিল স্ট্রিপের অভিনয় জীবনের শুরুটা কিন্তু রূপলী পর্দায় অভিষেকের মাধ্যমে হয়নি। তিনি যখন 12 বছরের কিশোরী, তখন স্কুলের সঙ্গীত পরিবেশনায় তাকে কণ্ঠশিল্পী হিসেবে বাছাই করা হয়। সেই সূত্র ধরে পরবর্তীতে তিনি এস্টেল লিভিংয়ের কাছে অপেরা চর্চা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু মেরিল স্ট্রিপ সঙ্গীত চর্চাকে তেমন একটা টেনে নিয়ে যেতে পারেননি। তার নিজের ভাষ্যমতে, আমি এমন কিছু গাইছিলাম যা আমি নিজেও বুঝে উঠতে কিংবা অনুভব করতে পারছি না, তাই সেটা ছেড়ে দেওয়াই আবশ্যক ছিল। পাশাপাশি অত্যাবশ্যক ছিল এমন কিছু খুঁজে নেওয়া যা আমি অনুভব করতে পারবো। 4 বছর সঙ্গীতের পেছনে শ্রম দেওয়ার পর তিনি সঙ্গীতকে চিরতরে বিদায় জানান। বিদ্যালয় শিক্ষা চলাকালীন মেরিল স্ট্রিপ তার বিদ্যালয়ে অনেকগুলো নাটকে অংশগ্রহণ করেন। 1969 সালে ভাসার কলেজে নাটক মিস জুলিতে অভিনয় করার আগে পর্যন্ত তিনি নিজেও জানতেন না তার ভেতর একজন সুপ্ত প্রতিভাবান অভিনেত্রী লুকিয়ে আছে। ভাসার কলেজের ড্রামা প্রফেসর ক্লিন্টন জে অ্যাটকিনসন তরুণ মেরিলের প্রশংসা করতে গিয়ে বলেছেন, আমার মনে হয় না মেরিলকে কেউ কখনো অভিনয় শিখিয়েছিল, সে নিজেই এটা রপ্ত করে নিয়েছে। ইয়েল ইউনিভার্সিটিতে চারুকলা বিভাগের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি প্রথম বছরেই ডজনখানেক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন। কিন্তু অতিরিক্ত কাজের চাপ, প্রাতিষ্ঠানিক চাপের ফলে নিজের প্রতি এতটাই উদাসীন হয়ে ওঠেন যে আলসারে আক্রান্ত হয়ে পড়েন। তাই সে সময় অভিনয় ছেড়ে দেন, আইনের ওপর পড়াশোনার সিদ্ধান্ত নেন। কিন্তু নিয়তির খেল কিংবা অভিনয়ের প্রতি অশেষ টান যেটাই থাকুক না কেন, টানা 4 বছর ওয়েট্রেস টাইপরাইটিংয়ের কাজ করে পড়াশোনার খরচ চালিয়ে শেষমেশ চারুকলায় মাস্টার ডিগ্রি নিয়ে পাশ করেন। একই বছর ইউজিন ও নীল থিয়েটার সেন্টার আয়োজিত জাতীয় নাট্যকার সম্মেলনে 5-6টি মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পেশাগতভাবে অভিনয় জগতে পদার্পণ করেন। এরপর নিউ ইয়র্কে গিয়ে বসবাস শুরু করলে সেখানকার একটি পাবলিক থিয়েটারে মঞ্চনাটক নির্দেশক জোসেফ প্যাপের দলের সদস্য হন। ট্রেলনি অব দ্য ওয়েলস নাটকে অভিনয় করেন। পাশাপাশি নিউ ইয়র্কে পা দেওয়ার পর প্রথম বছরেই আরও 5টি মঞ্চনাটকে অভিনয়ের সুযোগ পান। এর মধ্যে প্যাপের নিউ ইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যাল প্রোডাকশনের হেনরি ভি, দ্য টামিং অব দ্য শ্রিউ ও মেজার অব দ্য মেজারও ছিল অন্তর্ভুক্ত। 1976 সালে প্রথমবারের মতন সিনেমার নায়িকা হবার স্বপ্ন বুকে লালন করে মেরিল স্ট্রিপ ইতালীয় চলচ্চিত্র নির্মাতা ডিনো ডি লরেন্টিসের সামনে কিং কং সিনেমার জন্য অডিশন দিতে আসেন। লরেন্টিসের তাকে পছন্দ হওয়া তো দূরের কথা, তিনি মেরিলের সামনেই নিজের ছেলেকে বলেছিলেন, এই মেয়ে দেখতে এমন কুৎসিত, কাকে ধরে আনলে তুমি? মেরিল স্ট্রিপ ইতালীয় ভাষা জানতেন বলে সাথে সাথে লরেন্টিসের মুখের ওপর উত্তর দিয়েছিলেন, আমি আপনার প্রত্যাশা অনুযায়ী সুন্দরী নই বলে মাফ করবেন, কিন্তু জেনে রাখবেন এটাই আমি, আর আমি এমনই ঠিক আছি। সে বছর বাকিটা সময় নিজেকে পুরোপুরিভাবে মঞ্চনাটকে ডুবিয়ে রাখেন তিনি। সেই সময়ে টিনেসি উইলিয়ামের 27 ওয়াগনস ফুল অফ কটনের জন্য মঞ্চনাটকের সেরা অভিনেত্রীর পুরস্কার টনি অ্যাওয়ার্ডে মনোনয়নপ্রাপ্ত হন মেরিল স্ট্রিপ। এছাড়া আর্থার মিলারের আ মেমোরি অফ টু ম্যান্ডেটস এই নাটকে অভিনয় করে দারুণ সুনাম অর্জন করেন। তাছাড়া চেলসি থিয়েটার সেন্টারের ছোট পরিসরে অ্যান্টন চেকবের দ্য চেরি অর্চার্ড, বার্টল ব্রেশটের কার্ট ওয়েল এবং মিউজিক্যাল ড্রামা হ্যাপি এন্ডে অভিনয়ের জন্য 2টো ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন মেরিল স্ট্রিপ। প্রথমবার রূপলী পর্দায় তার আগমন ঘটে 1977 সালে। জুলিয়া নামক সেই সিনেমাতে খুব স্বল্প সময়ের একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্যে তাকে দেখানো হয়। মেরিল স্ট্রিপের ভাগ্যের চাকা ঘোরানোর পেছনের আরেক কিংবদন্তি অভিনেতা রয়েছেন, তার নাম রবার্ট ডি নিরো। মেরিল স্ট্রিপকে দ্য চেরি অর্চার্ড নাটকে অসাধারণ অভিনয় করতে দেখে তিনি নিজের অভিনীত পরবর্তী সিনেমা দ্য ডিয়ার হান্টারে নিজের প্রেমিকার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। বিখ্যাত সিনেমা সমালোচক পলিন কায়েল সেই
সেই সিনেমাতে মেরিল স্ট্রিপকে দেখে সত্যিকার অর্থেই সুন্দরী বলে উল্লেখ করেছিলেন, যদিও পরবর্তীকালে তিনি মেরিল স্ট্রিপের অন্যতম সমালোচক হিসাবে তার অভিনয় জীবনে বিশেষ ভূমিকা রাখেন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন মেরিল স্ট্রিপ। তার সাক্ষাৎ প্রমাণ দ্য ডিয়ার হান্টার সিনেমার জন্য তার অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী মনোনয়ন লাভ। তাছাড়া সিনেমাটি বেস্ট ফিচার ফিল্ম ক্যাটাগরিতে একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করে। দ্য ডিয়ার হান্টার ছাড়াও 1978 সালে তাকে মিনি সিরিজ হলোকাস্টে দেখা গিয়েছিল। এই সিরিজে তিনি একজন জার্মান মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হিটলারের শাসনামলে একজন ইহুদি আর্টিস্টকে বিয়ে করেন। সিরিজটি শুধু যে ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল তাই নয়, এমনকি জনপ্রিয়তার দিকেও দারুণ সাড়া ফেলেছিল। সিরিজটি মেরিল স্ট্রিপকে সমগ্র দেশব্যাপী পরিচিত করে তোলে। এছাড়া প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। এত সাফল্যের পরেও মেরিল স্ট্রিপকে ফিল্ম ইন্ডাস্ট্রি মঞ্চ নাটকের মতো তেমনটা উদ্যমী করতে পারছিল না। প্রেমিক ক্যাজেলের মৃত্যুতে শোক কাটিয়ে উঠতে তিনি 1979 সালে দ্য সেডাকশন অব জো টাইনান মুভিতে কাজ করার সুযোগ নেন। একই বছর উডি অ্যালেনের পরিচালিত এবং অভিনীত ম্যানহাটনেও পার্শ্ব অভিনেত্রী হিসাবে অভিনয়ের সুযোগ মেলে, যদিও বা তিনি পরে অভিযোগ করেছিলেন অ্যালেন তাকে পরিপূর্ণ কোনো স্ক্রিপ্ট দেওয়া তো দূরের কথা, তাকে নিজের সংলাপগুলো নিজের মতো গুছিয়ে বলার সুযোগ দেননি। তবে সে বছরের ক্রেমার ভার্সেস ক্রেমার মেরিলের অভিনয় জীবনের প্রথম মাইল ফলক। ডাস্টিন হফম্যানের বিপরীতে এই চলচ্চিত্রে তিনি এমন একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, এই চরিত্র ছিল নিজের স্বামী সন্তানকে ফেলে বাড়ি ছেড়ে চলে যাওয়া। এই চলচ্চিত্রের গল্প নিয়ে প্রথম দিকে মেরিল স্ট্রিপের আপত্তি ছিল, কিন্তু তার মায়ের সাথে খোলামেলা আলোচনার পর তিনি এই চলচ্চিত্রে কাজ করার জন্য রাজি হন। ক্রেমার ভার্সেস ক্রেমার চলচ্চিত্রে চমৎকার অভিনয় দক্ষতা প্রদর্শনের ফলে গোল্ডেন গ্লোব এবং একাডেমি অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছিলেন মেরিল স্ট্রিপ। এছাড়াও চলচ্চিত্রটি অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। তখনও মেরিল স্ট্রিপ মঞ্চনাটকের সাথে নিজের আত্মিক টানকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করতে পারছিলেন না, তাই নিউ ইয়র্ক পাবলিক থিয়েটারে অনুষ্ঠিত জোসেফ পাভের এলিস ইন কনসার্ট মিউজিক্যাল ড্রামাতে অংশগ্রহণ করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফ্রাঙ্ক রিচ মেরিলকে সেই প্রযোজনা প্রতিষ্ঠানের একমাত্র বিস্ময় বলে উল্লেখ করলেও অবাক হয়েছিলেন এই ভেবে যে কেন সে তবুও মঞ্চনাটকে এতটা খাটছে। 1980 সালের দিকে মেরিল স্ট্রিপ সিনেমার মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। সে বছর নিউজউইকের মূল প্রচ্ছদে তার ছবিসহ হেডলাইন এসেছিল 80 দশকের তারকা। 1981 সালে ব্রিটিশ রোমান্টিক ড্রামা ফিল্ম দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্টস উইমেনে প্রথমবারের মতন মেরিল স্ট্রিপ মূল চরিত্র হিসাবে পর্দার সামনে আসেন। মেরিল স্ট্রিপ সেই ফিল্মে অভিনয়ের জন্য ব্রিটিশ উচ্চারণে কথা বলতে হয়েছিল তাকে। চরিত্রটি অত্যন্ত রূপবতী একজন নারীর ছিল বলে সেই সময় তিনি আমি কেন আরও রূপবতী হলাম না এই বলে আক্ষেপও করেছেন। একই বছর তিনি দ্বিতীয়বারের মতন পরিচালক রবার্ট বেন্টনের সাথে জুটি বেঁধে সাইকোলজিক্যাল থ্রিলার স্টিল অব দ্য নাইটসে রয় সাইডারের সহশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। এই ছবি সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। 1983 সালে প্রথমবারের মতন মেরিল স্ট্রিপ একটি সত্য কাহিনী অবলম্বনে তৈরি বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্রে অভিনয় করেন। সিল্কউড নামে এই সিনেমায় নিউক্লিয়ার আন্দোলন শ্রমিক সংগঠনের হোতা ক্যারেন সিল্কউডের রহস্যজনকভাবে আকস্মিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু এবং তার মৃত্যু পূর্ববর্তী কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র ফুটে উঠেছিল। 1984 সালে মুক্তিপ্রাপ্ত মেরিল স্ট্রিপের দুনিয়া কাঁপানো অভিনেতা রবার্ট ডে নিরোর সাথে জুটি বেঁধে অভিনয় করা চলচ্চিত্র ছিল ফলিং ইন লাভ, যা অত্যন্ত বাজেভাবে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। পরের বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত ব্রিটিশ সিনেমা প্ল্যানটিতে একজন যোদ্ধার চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করেছিলেন। সেবার রজার এবার্টের মেরিলের চরিত্র সম্পর্কে বক্তব্য ছিল একজন ভারসাম্যহীন স্নায়ুরোগে আক্রান্ত এবং আত্মবিধ্বংসী নারীর চরিত্রে এতটা আকর্ষণীয় এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলাটা আসলেই দুরূহ ব্যাপার। মেরিল স্ট্রিপ হলিউড সুপারস্টার খেতাবপ্রাপ্ত হওয়ার পেছনে মূলত তার পরবর্তী চলচ্চিত্র আউট অফ আফ্রিকা ভূমিকা রেখেছে। এই চলচ্চিত্র দর্শক এবং সমালোচকদের দৃষ্টিতে দারুণ সাফল্য অর্জন করেছিল। মেরিল স্ট্রিপ নিজেও সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন লাভ করেছিলেন এবং অস্কার জিতেছিলেন। এই চলচ্চিত্র সেরা ফিচার ফিল্মের ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। মেরিল স্ট্রিপ নিজেও সেরা অভিনেত্রীর তালিকায় মনোনীত হয়েছিলেন অস্কারে। সেই সময় মেরিল স্ট্রিপের জনপ্রিয়তা একদম তুঙ্গে। 1986-তে হার্টবার্ন, 1987-তে আয়রন উইড এই চলচ্চিত্রে
তার সহ অভিনেতা হিসেবে তিনি পেয়েছিলেন জ্যাক নিকলসনকে। 1988 সালে এভিল অ্যাঞ্জেলস মুভিতে নিজের কন্যাকে হত্যার দায়ে অভিযুক্ত একজন অস্ট্রেলিয়ান মহিলার চরিত্রে তাকে দেখা যায়। 90 দশকের শুরুর দিকে হঠাৎ করে তার চলচ্চিত্রগুলোর জনপ্রিয়তা কমতে থাকে। পোস্টকার্ড ফ্রম দ্য এজ 1991-এ কমেডি ফ্যান্টাসি ফিল্ম ডিফেন্ডিং ইওর লাইফ, 1992 সালের ব্ল্যাক কমেডি ডেথ বিকামস হার এবং 1993-এর পিরিয়ড ড্রামা দ্য হাউস অব দ্য স্পিরিট সবকটি মেরিল স্ট্রিপের অভিনয় জীবনকে ধসের দিকে নামাতে শুরু করেছিল। 1996 সালে মার্ভিনস রুম মুভিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর মায়ের চরিত্রেও দেখা গিয়েছিল মেরিল স্ট্রিপকে। এটি অভিনয়ের জন্য মেরিল স্ট্রিপ আরও একবার গোল্ডেন গ্লোবে মনোনয়নের তালিকায় নিজের নাম উঠিয়েছিলেন। এরপর এক বছরের বিরতি নিয়ে 1998 সালে ড্যান্সিং অ্যাট লুওনাসাতে এক আইরিশ মহিলার চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রটিকে তার অভিনয় জীবনের অন্যতম সেরা চরিত্র বলে বিবেচনা করা। 2015 সালে জোনাথন ড্যামির রিকি অ্যান্ড দ্য ফ্ল্যাশে একজন দোকানদারের চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। পরের বছর 2016-তে একটি জীবনীমূলক চলচ্চিত্র ফ্লোরেন্স ফস্টার জেনকিন্সে তিনি একজন অপেরা গায়িকা রূপে আবির্ভাব হন। মুভিটি অস্কার পায়, গোল্ডেন গ্লোব, বাফটা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করে। স্টিভেন স্পিলবার্গের দ্য পোস্ট নামক বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্রে টম হ্যাঙ্কসের সহশিল্পী হিসেবেও তাকে দেখা গিয়েছিল। মার্কিন প্রথম মহিলা দৈনিক পত্রিকার সম্পাদককে গ্রাহামের চরিত্রে তাকে দেখা যায়। সিনেমাটির জন্য 31তম গোল্ডেন গ্লোবের এবং 21তম বারের একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন লাভের অবিস্মরণীয় রেকর্ড করেছিলেন মেরিল স্ট্রিপ। হলিউড থেকে শুরু করে পুরো দুনিয়াব্যাপী নিজের অভিনয় প্রতিভা দিয়ে কাঁপিয়ে বেড়ানো এই অভিনেত্রী কিন্তু ব্যক্তিগত জীবনেও দারুণ গোছালো এবং কর্তব্যপরায়ণ। 70 ছুঁই এই চিরযৌবনা জীবনে প্রেমে পড়েছেন দুবার। আরও দুটো সম্পর্কে একদম মন থেকে ভালোবেসে নিষ্ঠা ও দায়িত্বের সাথে পালন করেছেন। স্কুল জীবনে থাকাকালীনই চিয়ার লিডার এবং হোমকামিং কুইন খ্যাত এই অভিনেত্রীর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ ছিলেন অভিনেতা জন ক্যাজেল। 1975 সালে মঞ্চনাটকে অভিনয় করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর একসাথে তারা 3টি বছর একই ছাদের নিচে কাটিয়েছিলেন। 1978-এ ক্যান্সারে ক্যাজেলের মৃত্যু হয়। ক্যাজেলের জীবনের শেষ কটা দিন তাকে সেবা শুশ্রূষা করেছিলেন মেরিল স্ট্রিপ। ক্যাজেলের মৃত্যুর 6 মাস পর মেরিল স্ট্রিপ ডন গামান নামের একজন প্রসিদ্ধ স্থাপত্যবিদকে বিয়ে করে সংসারে মন দেন। 40 বছরের বিবাহিত জীবনে তাদের সংসার আলো করে আসে 4 জন সন্তান সন্ততি। বর্তমানে লস অ্যাঞ্জেলসে স্বামীর কেনা বিলাসবহুল ম্যানশনে স্বামী গামারের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন মেরিল স্ট্রিপ। মেরিল স্ট্রিপ শুধু 2 শতাব্দীর অন্যতম সেরা অভিনেত্রী নন, তিনি যে কোনো দেশ, জাতি, ধর্ম, পেশা এবং বয়সের নারীর জন্য একজন পথিকৃত বটে। একদম মাটিতে হাঁটতে শিখে কিভাবে আকাশে ওড়ার মতন পর্যায়ে পৌঁছে যাওয়া যায় তা মেরিল স্ট্রিপের জীবন বৃত্তান্তে দৃষ্টান্ত হিসাবে পরিলক্ষিত হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।